এই যে এসআইআর বললো আমি জীবিত থাকতে এসআইআর করতে দেব না, উনি জীবিত রয়েছেন, এসআইআর চালু হয়ে গেল। এইবারে খোকাবাবু লাঠের বাঁট অভিষেক ব্যানার্জি উনি বলে দিলেন, সোনার টুকরো ছেলেদের বলে দিলেন পাড়ায় পাড়ায় গিয়ে বিএলওদের চমকাও, বিএলওদের ধমকাও, মৃত ভোটারও বাদ দেবে না, ভুতুড়ে ভোটারও বাদ দেবে না, সব ফর্ম দিতে হবে ওদের কাছে, সোনার টুকরো ছেলেদের কাছে। তারপরে যখন এসআইআর শেষ হয়ে গেল তখন বলছে আমি কোর্টে কেস করেছি। তারপরেও যখন শেষের দিকে তখন বলছে আচ্ছা এই এসআইআরটা পরে করলে হতো না, এই এসআইআরটা 2026 সালের ভোটটার পরে ধীরে সুস্থে করলে হতো। অর্থাৎ এই যে মৃত এবং ভুয়ো স্থানান্তরিত এই ডুপ্লিকেট ভোটার আজকে সেই সব নিয়ে এছাড়া লুট করে মমতা ব্যানার্জি জিততে চায় পশ্চিম বাংলায়, ওটা হবে না। 26 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না, কোনো শক্তি নেই মমতা ব্যানার্জিকে আটকে রাখার। উনি বুঝতে পারছেন 2026 সালে লড়াই করা যাবে তো? 2026 সালে লড়াইয়ের ময়দানে আপনারা থাকবেন তো? এইটাই হচ্ছে আমার বক্তব্য, এদের উৎখাত করতে হবে। আজকের কোনো খবর নেই, এই যে টিভি মিডিয়া ধরুন বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন হাজার হাজার মানুষ তারা সমাবেশ করছে, মিছিল করছে, জমায়েত করছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া কোনো খবর দেখাচ্ছে না। এখন একটাই খবর, সে খবরটা হচ্ছে বাবরি মসজিদ। সারা দিন ধরে হুমায়ুন কবিরকে নিয়ে বাবরি মসজিদ হচ্ছে, কত লোক জমায়েত হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, আন্তর্জাতিক আরব থেকে কোথা থেকে আসছে, সেই সারা দিন ধরে খবর হচ্ছে। আর এদিকে লক্ষাধিক মানুষের নিয়ে ব্রিগেড মিটিংয়ে গীতা পাঠের সেখানে সমাবেশ হচ্ছে, টিভিতে আপনি এই সব দেখবেন। ঘণ্টা খানেক সঙ্গে সুমন, এই নানান ধরনের ঘটনা আপনারা দেখতে পাবেন। কিন্তু ঘণ্টা খানেক সঙ্গে সুমন পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, চাকরি বেকার হচ্ছে, চাকরি না পেয়ে তারা বেকারত্ব ভোগ করছে এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে চাকরি হচ্ছে। ঘণ্টা খানেক সঙ্গে সুমন হবে না, 3 বছর ধরে আজকে রেগার টাকা বন্ধ। কেন বন্ধ? ঘণ্টাখানেক সঙ্গে সুমন হবে না, ঘণ্টাখানেক সঙ্গে সুমন হবে, অন্যান্য বিষয় নিয়ে মানুষের জীবন যন্ত্রণার কথা হবে না। আজকে আপনারা জানেন 2014 সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বললেন আমাকে ক্ষমতায় আনা হোক, আমার দলকে এনডিএ জোটকে আনা হোক এবং আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই আমডাঙ্গা হচ্ছে কৃষি প্রধান এলাকা, গোটা ব্লক কৃষি প্রধান এলাকা, কৃষির উপরে নির্ভরশীল। গোটা ভারতবর্ষে 65% মানুষ আজকে কৃষির উপরে তারা ভিত্তি করে তারা জীবন জীবিকা চালায়। 1995 সালে একটা তথ্য বেরিয়েছিল, তখন 4 লক্ষ কৃষক তারা ফসলের দাম না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তারপরে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ক্রাইম ব্যুরো কোনো রিপোর্ট বের করে না। আজকে প্রতিদিন বেসরকারি মতে প্রতিদিন আমার ভারতবর্ষে 35 জন করে কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরছে। আজকে যারা চাষ করেন তারা বুঝতে পারছেন ফসলের দাম পাচ্ছে না, বীজের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, কালোবাজারি হচ্ছে, আজকে নানানভাবে আপনারা আক্রান্ত হচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন ডাক্তার স্বামীনাথনকে, উনি কৃষি গবেষক, বলল কিভাবে কৃষকদের বাঁচানো যায়, আপনি একটা কমিশন তৈরি করে রিপোর্ট দিন। ডক্টর স্বামীনাথন রিপোর্ট দিলেন, মনমোহন সিংকে বললেন কৃষকদের বাঁচানো যায় যদি কৃষকদের উৎপাদিত ফসলের যে খরচ, অর্থাৎ 100 টাকা যদি খরচ হয় তার 1.5 গুণ দাম 150 টাকা দিয়ে কৃষকদের কাছে কিনে নিয়ে এইরকম ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষ 65% মানুষ যে দেশের আজকে দারিদ্র সীমার নিচে রয়েছে, সেই খাদ্য শস্য নিয়ে, দানা শস্য নিয়ে কৃষকদের কাছ থেকে কিনে সরকারকে সেই খাদ্যদ্রব্য গণবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই তথ্য রাখলেন, মনমোহন সিং করেনি। নরেন্দ্র মোদী বললেন আমি করব, 2014 সালে আমাকে ক্ষমতায় আনা হোক। গোটা তামাম ভারতবর্ষের কৃষকরা উজ্জীবিত হলো, তারা মনে করলো নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনলে কৃষকদের উপকার হবে, কৃষক বাঁচতে পারবে। কিন্তু আমরা উল্টে দেখলাম
যে সেই নরেন্দ্র মোদী সরকার কৃষক বিরোধী আইন আনলো, 3টি আইন পাশ করিয়ে নিল গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠর জোরে। কৃষকদের দিকে তাকালেন না। এরপরে গোটা ভারতবর্ষের কৃষক দিল্লিতে জমায়েত করলেন, 700 কৃষক শহীদের মৃত্যুবরণ করলো না। সে আইন বাতিল করেনি, আপাতত স্থগিত রেখেছেন। ভারতবর্ষে প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যারা লাল ঝান্ডা করি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা বারে বারে বলছি যে 2014 সালের যে সরকার ক্ষমতায় এসেছিল, আমরা বলেছিলাম যে এরা করবে না। কারণ অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জির এনডিএ জোটের সরকার যখন দিল্লিতে ক্ষমতায় ছিল, আমরা বলেছিলাম বামপন্থীরা 2 টাকা দরে চাল গম আজকে ভারতবর্ষের মানুষকে গণবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে দেয়া হোক, না দেয়নি। আমরা দেখলাম অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জি সেই সরকার আজকে 2 টাকা দরে চাল গম আমেরিকায় পাঠিয়ে দিল। আমেরিকার মানুষ খাওয়ার জন্য নয়, আমেরিকার শুয়োর আর শুয়োরের বাচ্চাদের খাওয়ার জন্য এই অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জিরা সেদিন চাল গম পাঠিয়ে দিয়েছিল, ভারতবর্ষের মানুষকে খেতে দেয়নি। কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে নরেন্দ্র মোদীরা? আজকে আপনারা একটা তথ্য নিশ্চয়ই দেখতে পাবেন নরেন্দ্র মোদীর এই আমলে। সেখানে একটা তথ্য বের করেছে, 1,30,000 কৃষক ফসলের দাম না পেয়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। আমি যারা বিজেপিকে ভোট দেন, যারা বিভিন্ন এলাকায় বিজেপিকে আজকে তাদের সংগঠনের সমর্থন করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে নরেন্দ্র মোদী তথ্য বলছে 1,30,000 তার আমলে কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। ভারতবর্ষের 80% হচ্ছে হিন্দু, 80% হচ্ছে হিন্দু। তাহলে 1,30,000 কৃষক যদি আজকে নরেন্দ্র মোদীর রাজত্বকালে তারা আত্মহত্যার পথ বেছে নেয়, যদিও 12টা রাজ্যের সেখানে তথ্য নেই, তার মধ্যে পশ্চিম বাংলায় আছে, এখানে মরে গেলেই মমতা ব্যানার্জি বলেন স্বামী স্ত্রীর গণ্ডগোল। তাহলে 1,30,000 80% যদি ভারতবর্ষের হিন্দু হয়, তাহলে 1,04,000 আজকে ভারতবর্ষের হিন্দু কৃষক তারা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে নরেন্দ্র মোদীরা? আমরা বারে বারে বলেছিলাম যে হিন্দুরও নেয়, মুসলমানের না। আর যে সরকারটা চলছে আরএসএস, অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদী এবং কর্পোরেট এবং পুঁজিপতিদের দ্বারা পরিচালিত এই সরকার এ গরিব হিন্দুদের জন্য না, আদানি আম্বানিদের জন্যে। আজকে আমার ভারতবর্ষের কৃষক ব্যাংক থেকে ঋণ নিলে তাকে ছাড়ে না, তাকে গলায় গামছা দিয়ে ব্যাংকে টেনে এনে তার স্থাবর অস্থাবর ক্রয় করে টাকা আদায় করে। আপনারা কজন জানেন আমি জানি না, নরেন্দ্র মোদীর সরকার 16 লক্ষ কোটি টাকা ঋণ এবং ব্যাংকের ঋণ এবং কর মকুব করেছে। কিন্তু আমার ভারতবর্ষের, আমি মুসলমানদের কর মকুব করতে বলছি না, হিন্দুদের কর মকুব করছে কি? হিন্দু আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ভাগাভাগি করছো। আমি বলতে চাই যে ভাগাভাগি তুমি তো করতে পারছো না। তুমি বলেছিলে জিনিসপত্রের দাম বাড়াবো না, আমি স্থিতিশীল রাখবো, চচ্চড় করে জিনিসপত্রের দাম বাড়ছে। চাল গম ডাল তেল থেকে ভোজ্য, আজকে তেল থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম বাড়ছে। আমি আহমেদ খান, আমার জন্য কি আপনার জিনিসের দাম একরকম বেশি, আর আমাদের এই যে তপন মজুমদার হিন্দু, তার জন্য কি আলাদা দাম? আমি আহমেদ আলী খান, আমার গ্যাসের দাম 1100 টাকা, আর তপন মজুমদারের গ্যাসের দাম হিন্দু তার কি 400 টাকা? অর্থাৎ মূল্য বৃদ্ধিতে আর্থিক যে নীতি গ্রহণ করছে তাতে কিন্তু কোনো ভাগাভাগি নেই। তাতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে ধর্মেরই মানুষ হোক না কেন, আর্থিকভাবে আপনার উপরে আক্রমণ নামিয়ে এনেছে। একটার পর একটা কালো কানুন তৈরি করেছে এই নরেন্দ্র মোদী সরকার। 2 কোটি বেকারের চাকরি দেবে, মুসলমানের চাকরি তুমি কজন দিয়েছো জানি না, দিতে হবে না। কোটি কোটি আজকে আমার ভারতবর্ষের বেকার যুবক যুবতী রয়েছে, তাদের চাকরি কোথায়? তুমি বলেছিলে 2 কোটি করে বেকারের চাকরি দেবো, কোথায় চাকরি? উল্টে আমরা বলেছিলাম, আমাদের কথা মানুষ কেউ বিশ্বাস করেনি। যখন অটল বিহারী বাজপেয়ী আজকে এরা যখন রাজত্ব করেছে, আমরা নরেন্দ্র মোদী যখন বলছে 2 কোটি বেকারের চাকরি দেব, আমরা মানুষকে বলেছিলাম যে আজকে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জি সরকার
আজকে সেই সময়ে যারা বাপ কাকারা চাকরি করছিল তাদের চাকরি খেয়ে নিচ্ছে। আর নরেন্দ্র মোদী আপনাদের বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, হতে পারে। আমাদের কথা মানুষ বিশ্বাস করেনি, তারা বিজেপিকে ভোট দিয়েছে, সরকারে এসছে। আজকে দেখতে পাচ্ছেন তো, আজকে সরকারে কোনো নিয়োগ নেই, 15 লক্ষ পদ শূন্য রয়েছে, কোনো নিয়োগ নেই। উপরন্তু যারা চাকরি করছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে ভিআরএস নিতে হচ্ছে। আর সমস্ত স্থায়ী চাকরি বলে কিছু নেই, সমস্ত ভারতবর্ষের সম্পদ বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানি সহ দেশ বিদেশের পুঁজিপতিদের কাছে। এ কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে? কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে নরেন্দ্র মোদীরা? ভাবতে হবে আপনাদের, ভাববার সময় এসছে। একটার পর একটা কালা কানুন তৈরি করছে। এই যে নির্বাচন কমিশনার, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার আইন তৈরি করলো, একটার পর একটা কালা কানুন তৈরি করলো। কৃষক মারার আইন তৈরি করেছে, শ্রমিক মারার আইন তৈরি করেছে, 29টা আইন, যা শ্রমিকদের আজকে লড়াই আন্দোলন সংগ্রামের শহীদের মৃত্যুবরণের মধ্য দিয়ে যে শ্রমিকরা আজকে যে অধিকার তারা অর্জন করেছিল, সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। 4টে কোডের মধ্যে চালু করে দিয়েছে। আরে কোটি কোটি তো শ্রমিক হচ্ছে, এটা মুসলমান নাকি? কোটি কোটি শ্রমিক, মালিকরা ইচ্ছা মতো ছাঁটাই করবে, ইচ্ছা মতো নিয়োগ করবে। ন্যূনতম মজুরি দেবে না, ইএসআই থাকবে না, প্রভিডেন্ট ফান্ড থাকবে না, সামাজিক সুরক্ষা থাকবে না, যেমন খুশি তেমন খাটাবে। আর যখন মনে হবে ওই শ্রমিককে ঘাড় ধরে অফিস আদালত কল কারখানা থেকে বের করে দেবে। এটা কি মুসলমানদের জন্য আইনটা হয়েছে নাকি? আমি আপনাদের কাছে বিনম্রভাবে প্রশ্ন করতে চাই, হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে, যারা বিজেপিকে ভোট দেন তাদের কাছে আমি বিনম্রভাবে প্রশ্ন করতে চাই যে নরেন্দ্র মোদী যে আইন করেছে এটা মুসলমানদের জন্য নাকি? গোটা ভারতবর্ষ মানুষ আজকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে রয়েছে। প্রতিরক্ষা দপ্তর পর্যন্ত বেসরকারি মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছে। আজকে ভাবতে হবে আপনাদের। আর সর্বোপরি আমি যেটা বলতে চাই যে বাংলা বাঁচাও যে যাত্রা বেরিয়েছে, বলছে এটা বাংলা বাঁচাও যাত্রা না, সিপিএমকে বাঁচাবার জন্য যাত্রা। এরা ঠাট্টা করে বলে, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে, বলছে আপনারা তো শূন্য, লাল ঝান্ডা তো নেই, লাল ঝান্ডা দেখা যাবে না, আপনারা কারা এখানে এসছেন? কারা এখানে আপনারা এসছেন? লাল ঝান্ডাকে ভালোবেসে, বামপন্থীকে ভালোবেসে আপনারা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। গণতন্ত্র এখানে পদদলিত হচ্ছে, গণতন্ত্রের গলা টিপে মেরেছে, এখানে ভোট হতে দেয় না।